খান স্যারের একটা লম্বা ইন্টারভিউয়ের মূল কথাগুলো নিয়ে আজকের এই আলোচনা। এখানে আমরা দেখব এই যে গ্লোবাল পাওয়ার বা বিশ্ব শক্তি, এটা আসলে চলে কিভাবে, এর পেছনের আসল খেলাটা কি। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমেরিকা তো আর পৃথিবীর সবচেয়ে বড় দেশ না, জনসংখ্যাতেও নয়। তাহলে গোটা দুনিয়া কেন আমেরিকার কথা শোনে? খানসারের পুরো বিশ্লেষণটা কিন্তু এই একটা প্রশ্নকে ঘিরেই। আর এর উত্তরটা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে দেখবেন বিশ্ব রাজনীতির অনেক প্যাচ এক্কেবারে সোজা হয়ে যাবে। তো আমেরিকার শক্তির এই বিরোধাভাস বা প্যারাডক্সটা কি? মানে ওদের এই যে এত ক্ষমতা, এর পেছনের কারণটা কি? চলুন একদম গোড়া থেকে শুরু করে এক এক করে ব্যাপারটার গভীরে ঢোকা যাক। খান স্যারের মতে আমেরিকার ক্ষমতার আসল উৎস হল এর ভূগোল। ভাবুন তো, দেশটার দুদিকে দুটো বিশাল মহাসাগর, মানে চাইলেই কেউ সহজে অ্যাটাক করতে পারবে না, একটা প্রাকৃতিক সুরক্ষা পেয়ে গেছে। আবার দেখুন, দেশটা ভারতের চেয়ে প্রায় ৩ গুণ বড়, কিন্তু লোকসংখ্যা মাত্র ৩৫ কোটি। তার মানে কি? তার মানে হলো ওদের এক একজন মানুষের জন্য প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, সাথে তো খনিজ সম্পদ আছেই। আর সবচেয়ে বড় কথা, ওরা পৃথিবীর সেরা ট্যালেন্ট বা মেধাবীদের নিজেদের দেশে টেনে নিয়ে যেতে পারে। এই সব কিছু মিলে ওদের অর্থনীতিকে দিন দিন আরও মজবুত করছে। এই যে একটা কথা আছে না, ভূগোল অর্থনীতি তৈরি করে আর রাজনীতি সেই অর্থনীতিকে ধরে রাখে, ব্যাপারটা ঠিক তাই। দেখুন, শুধু সম্পদ থাকলেই তো হয় না, সেটাকে কাজে লাগানোর মতো বুদ্ধি আর সিস্টেমও লাগে। আফ্রিকার কত দেশের কথাই তো আমরা জানি, সম্পদে ভরপুর কিন্তু তাও পিছিয়ে। খানসারের বিশ্লেষণ অনুযায়ী আমেরিকা ঠিক এই জায়গাতেই সফল। ওরা ওদের ভৌগোলিক সৌভাগ্যকে একটা শক্তপোক্ত রাজনৈতিক সিস্টেম দিয়ে সম্পদে বদলে ফেলেছে। বেশ, তাহলে দেশের ভেতরের শক্তির ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু এই শক্তিটা ওরা পুরো পৃথিবীতে ব্যবহার করে কিভাবে? মানে ওদের ক্ষমতার প্রয়োগটা হয় কিভাবে? আর এখানেই আসছে ওদের প্রধান ৩টে হাতিয়ারের কথা। অস্ত্র, ডলার আর বয়ান। বিশ্লেষণটা বলছে আমেরিকা বিশ্বমঞ্চে তার ১ নম্বর জায়গাটা ধরে রাখার জন্য মূলত এই ৩টে জিনিসকেই কাজে লাগায়। ১, ওদের অস্ত্র ব্যবসা। ২, ডলারের দাপট। আর ৩ নম্বর হল গোটা পৃথিবীতে নিজেদের মতো করে একটা গল্প বা ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? খানসারের মতে আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায়ী নাকি ওদের অস্ত্রশিল্প, আর এই ব্যবসাটা চলে বিশ্বজুড়ে অশান্তি বা অস্থিরতার ওপর ভর করে। বলা হচ্ছে আমেরিকা নাকি যুদ্ধ থামাতে চায় না, বরং যুদ্ধ থেকে লাভ করে। কিভাবে? ওরা ঝগড়া লাগা দুটো দেশকেই অস্ত্র বেচে, তারপর যুদ্ধ যখন শেষ হয় তখন ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে ওই দেশগুলোকে আবার দেশ গড়ার জন্য লোন দেয়। মানে একদিকে অস্ত্রের ব্যবসাও হলো, আবার অন্যদিকে লোনের সুদ থেকেও পয়সা কামানো হলো। ডবল লাভ। এবার আসি ডলার ডিপ্লোম্যাসিতে। এই কনসেপ্টটা কিন্তু খুব জরুরি। বলা হয় এর শুরুটা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর। তখন ইউরোপের দেশগুলো ভয়ে নিজেদের সোনা আমেরিকার কাছে জমা রাখতে শুরু করে। ব্যাস, আমেরিকা সেই সোনার বদলে ডলার ছাপাতে শুরু করে দিল, আর দেখতে দেখতে গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য ডলারের ওপর নির্ভরশীল হয়ে পড়ল। এটা আমেরিকাকে এমন এক অর্থনৈতিক ক্ষমতা দিয়েছে যা আগে কারও ছিল না। আর এই ক্ষমতার মাত্রাটা একবার ভাবুন, প্রায় ৮০%। মানে পৃথিবীর মোট ব্যবসা বাণিজ্যের ৮০%ই হয় আমেরিকান ডলারে। এর সোজা মানে হলো, আপনি যদি অন্য দেশের সাথে ব্যবসা করতে চান, আপনার ডলার লাগবেই। এক কথায় ডলার এখানে শুধু টাকা নয়, এটা একটা ভয়ঙ্কর অর্থনৈতিক অস্ত্র। আর এই কথাটাই যেন পুরো সিস্টেমটার সারমর্ম। ডলার প্রত্যাখ্যান করুন আর আমেরিকা আপনার পেছনে লাগবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। মানে হয় তুমি আমার ডলার সিস্টেমে থাকো, না হলে তোমার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হবে। দরকার পড়লে সরাসরি নাক গলানো হবে তোমার দেশের ব্যাপারে। বিশ্লেষণটা কিন্তু এই কঠিন বাস্তবতার কথাই বলছে। আর ৩ নম্বর এবং হয়তো সবচেয়ে আধুনিক হাতিয়ারটা হলো বয়ান বা ন্যারেটিভ কন্ট্রোল, মানে তথ্যের নিয়ন্ত্রণ। ভাবুন তো, ফেসবুক, টুইটার, গুগল এসব কারা চালায়? আমেরিকান কোম্পানি। তো এদের মাধ্যমে কোন খবরটা বেশি ছড়াবে, কোনটাকে চেপে দেওয়া হবে, বা কোন দেশের সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করা হবে, এই সব কিছু নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব। এতক্ষণ তো আমরা অর্থনীতি আর সামরিক শক্তির কথা বললাম, কিন্তু আলোচনাটা এরপর এমন একটা দিকে যায় যা শুনলে অবাক হতে হয়। বলা হচ্ছে এই সব কিছুর বাইরেও বিশ্ব নেতাদের কন্ট্রোল করার জন্য একটা চূড়ান্ত ব্ল্যাকমেলের হাতিয়ার আছে। খান স্যারের মতে সিআইএ এর একটা ৫ ধাপের প্লে বুক আছে, মানে সরকার ফেলার একটা ফর্মুলা। আর সবচেয়ে ভয়ের কথা হলো, এর জন্য একটা গুলি খরচ করতে হয় না। প্রথমত, টার্গেট দেশের অর্থনীতিকে পঙ্গু করে দাও, লোন বন্ধ করে, নিষেধাজ্ঞা চাপিয়ে। দ্বিতীয়ত, সরকারের যারা বিরোধী তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করো। তৃতীয়ত, মিডিয়া আর সোশ্যাল মিডিয়া দিয়ে সরকারের বিরুদ্ধে একটা নেগেটিভ হাওয়া তোলো। চতুর্থত, বড় বড় মন্ত্রী আর মিলিটারি জেনারেলদের কিনে নাও। আর ফাইনাল স্টেপ, ছাত্র বা মিলিটারিকে রাস্তায় নামিয়ে একটা অভ্যুত্থান বা কিউ ঘটিয়ে দাও। বলা হয় এই একই প্যাটার্ন নাকি অনেক দেশেই দেখা গেছে।
আর এই নিয়ন্ত্রণের সবচেয়ে ভয়ঙ্কর রূপটা হলো এপস্টাইন ফাইল থিওরি। অভিযোগটা হলো এই এপস্টাইন কেলেঙ্কারিটা আসলে একটা ইন্টেলিজেন্স অপারেশন ছিল। এর উদ্দেশ্য ছিল পৃথিবীর বড় বড় ক্ষমতাশালী নেতাদের আপত্তিকর অবস্থায় ছবি বা ভিডিও তুলে রাখা। কেন? যাতে পরে সেইগুলো দিয়ে তাদের ব্ল্যাকমেল করা যায়। একবার ভাবুন, কোনো দেশের নেতার যদি এমন কোনো গোপন তথ্য কারো হাতে থাকে, তাহলে তো তাকে দিয়ে যা খুশি করানো সম্ভব। এটা একটা অদৃশ্য নিয়ন্ত্রণ। কিন্তু খেলাটা কিন্তু একতরফাভাবে চলছে না। আমেরিকার এই দাপটকে চ্যালেঞ্জ জানানোর জন্য বিশ্বমঞ্চে এখন অন্য খেলোয়াড়রাও চলে এসেছে। মানে বিশ্ব এখন রুখে দাঁড়াচ্ছে। এই বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন দুই বড় খেলোয়াড়, আমেরিকা আর চীন। আর দুজনের খেলার স্টাইল কিন্তু একদম আলাদা। আমেরিকার শক্তি কি? ডলার, অস্ত্র আর ন্যাটোর মতো মিলিটারি অ্যালায়েন্স। অন্যদিকে চীনের শক্তি হল তার ম্যানুফ্যাকচারিং পাওয়ার, মানে মেড ইন চায়না ট্যাগ। সাথে আছে অন্য দেশকে লোন দিয়ে ঋণের জালে জড়ানোর ক্ষমতা, আর সবচেয়ে বড় হল ওদের ধৈর্য। ওরা কোনো তাড়াহুড়ো করে না, ধীরে ধীরে নিজের প্রভাব বাড়ায়। তো এই দাবার বোর্ডের অন্য খেলোয়াড়রাকে? 1 নম্বরে তো চীন, যারা একটা লম্বা খেলা খেলছে, ধীরে ধীরে বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠার চেষ্টা করছে। তারপর আছে রাশিয়া, যারা সরাসরি নিজেদের মিলিটারি আর এনার্জি রিসোর্স দিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আর একটা বড় শক্তি হয়ে উঠছে ব্রিক্স জোট, মানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকা। ওদের মূল লক্ষ্য একটাই, ডলারের এই রাজত্ব শেষ করে একটা নতুন কারেন্সি বা মুদ্রা তৈরি করা, যাতে আমেরিকার অর্থনৈতিক চাপ কমানো যায়। আচ্ছা, এই যে এত বড় একটা খেলা চলছে, এতগুলো বড় বড় খেলোয়াড়, এর মধ্যে ভারতের মতো একটা দেশের জায়গাটা ঠিক কোথায়? ভারতের অবস্থাটা যাকে বলে শ্যাম রাখি না কুল রাখি, মানে একটা দোটানার মধ্যে আছে। একদিকে টেকনোলজির জন্য আমেরিকার দিকে তাকাতে হয়, আবার অন্যদিকে বেশিরভাগ মিলিটারি অস্ত্রশস্ত্র আসে রাশিয়া থেকে, আবার সস্তায় জিনিসপত্র বানানোর জন্য চীনের ওপরও নির্ভর করতে হয়। তাই ভারতকে খুব সাবধানে ব্যালেন্স করে এই 3টে বড় শক্তির সাথেই সম্পর্ক রেখে চলতে হচ্ছে। আর এই উক্তিটাতেই হয়তো ভারতের আসল সমস্যাটা ফুটে উঠেছে। আমরা কাউকে ভয় পাই না, কিন্তু আমরা কাউকে ভয় দেখাতেও পারি না। এটাই আমাদের সমস্যা। মানে ভারতের শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু সেটাকে জোরালোভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে কোথায় যেন একটা দ্বিধা কাজ করে। আর এটাই হয়তো বিশ্বশক্তি হয়ে ওঠার পথে সবচেয়ে বড় বাধা। শেষ পর্যন্ত খান স্যারের এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই যে কর্তাদের দুনিয়া, যেখানে সবাই শুধু নিজের ক্ষমতা আর স্বার্থ নিয়ে ব্যস্ত, সেখানে সত্যি সত্যি কি একটা দেশ আরেকটা দেশের বন্ধু হতে পারে? প্রশ্নটা ভাবার মতো, তাই না?